আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ইনশাল্লাহ। লার্ন কোরিয়ান উইথ বনি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমি বনি আমিন। তো আজ আমরা কোরিয়ান শব্দের গঠন শিখব। আপনি চাইলেই কোরিয়ান শব্দে একটা বর্ণের পাশে একটা বর্ণ লিখতে পারবেন না, এটার কিছু নিয়ম কারণ আছে। তো আমরা জানি কোরিয়ান শব্দের দুইটা অংশ হয়। যে কোনো একটা ওয়ার্ড লিখতে গেলে আপনার কোরিয়ান ওয়ার্ডের দুইটা অংশ হয়, একটা হচ্ছে উপরের অংশ, একটা হচ্ছে নিচের অংশ। ঠিক আছে? তো এখানে উপরের অংশে সবসময়ের জন্য আপনাকে একটা ব্যঞ্জনবর্ণ লিখতে হবে এবং ব্যঞ্জনবর্ণের পাশে একটা স্বরবর্ণ লিখতে হবে, এবং নিচের অংশে সবসময়ের জন্য আপনাকে একটা ব্যঞ্জনবর্ণ লিখতে হবে। তো নিচের অংশে আপনি কখনো চাইলে আপনি স্বরবর্ণ লিখতে পারবেন না। নিচের অংশে সবসময়ের জন্য আপনাকে একটা ব্যঞ্জনবর্ণ লিখতে হবে, এবং উপরের অংশে ব্যঞ্জনবর্ণের পাশেও আপনি কখনো ব্যঞ্জনবর্ণ লিখতে পারবেন না। আপনাকে অবশ্যই ব্যঞ্জনবর্ণের পাশে একটি স্বরবর্ণ লিখতে হবে। ঠিক আছে? ব্যঞ্জনবর্ণের পাশে সবসময়ের জন্য স্বরবর্ণ বসবে। তো পাশে বলতে এখানে কিন্তু আপনার শুধু এই যে ডান সাইডে যে বসবে এমন না। এখানে আমি আপনার কিছু নিয়ম লিখে রেখেছি, দেখেন। স্বরবর্ণ, তো এই যে উপর যে স্বরবর্ণ দেয়া আছে, ঠিক আছে, এই পাঁচটা স্বরবর্ণ সবসময়ের জন্য ব্যঞ্জনবর্ণ ডান সাইডে বসে। ঠিক আছে? আর এখানে আমি পাঁচটা স্বরবর্ণ দিয়ে রেখেছি। এই পাঁচটা স্বরবর্ণ সবসময়ের জন্য ব্যঞ্জনবর্ণের নিচে বসে। হ্যাঁ, কিন্তু তাই বলে এটা কিন্তু আমি প্রথমেই বলেছি যে আপনার কোরিয়ান শব্দের দুইটা অংশ হয়, একটা হচ্ছে উপরের অংশ, একটা হচ্ছে নিচের অংশ। ঠিক আছে? তো এইটা কিন্তু নিচের কোনো অংশ না। ঠিক আছে? এই এই স্বরবর্ণ কখনোই আপনার নিচের অংশে বসে না, ব্যঞ্জন বর্ণের সাথে বসে। যে এইটার নিয়মই হচ্ছে সবসময়ের জন্য নিচে বসে। যেমন আমরা বাংলা যখন লিখি কয়রস্যু, ঠিক আছে, তো এটা কিন্তু নিচের কোনো অংশ না, এটা কিন্তু আপনার উপরের অংশই, জাস্ট এটার সাথে এটা যুক্ত করা হয়েছে। ঠিক আছে? তো এটা খেয়াল রাখবেন যে অনেকেই বলতে পারেন যে আপনি নিচে তাহলে স্বরবর্ণ কেন আসলো। ঠিক আছে? নিচে না সবসময় ব্যঞ্জন বর্ণ বসবে না, এটা কিন্তু নিচের অংশই না। ঠিক আছে? এটা জাস্ট প্রথম অংশের যুক্ত একটা বর্ণ আর কি। ওকে, আচ্ছা, যাই হোক, এখানে আমরা কিছু নিয়ম লিখে রেখেছি, দেখেন, কিছু উদাহরণ আর কি। ঠিক আছে? তো এখানে প্রথমে আছে হচ্ছে হিউত। তো আমরা জানি হিউত কিন্তু একটা ব্যঞ্জন বর্ণ, তাই না? হিউত ব্যঞ্জন বর্ণ। তো হিউতের সাথে একটা স্বরবর্ণ আছে। ঠিক আছে? হিউতের সাথে একটা স্বরবর্ণ আছে, স্বরবর্ণটা হচ্ছে আ। ঠিক আছে? তো এই হচ্ছে হিউত, আর সাথে আছে হচ্ছে একটা আ। এটা কি? স্বরবর্ণ। ওকে, আমাদের রুলস অনুযায়ী কি আছে, প্রথমে একটা ব্যঞ্জন বর্ণ বসবে, তারপরে স্বরবর্ণ। তাহলে আমরা হিউত পেলাম ব্যঞ্জন বর্ণ, তারপরে পেলাম স্বরবর্ণ। আচ্ছা, নিচে আরেকটা বর্ণ আছে, সেটা হচ্ছে নিউন। নিউনটা কি? নিউনটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ওকে, তাহলে আমরা প্রথমে একটা ব্যঞ্জন বর্ণ পেলাম, সাইডে একটা স্বরবর্ণ পেলাম, এবং নিচে ব্যঞ্জন বর্ণ। তো এইটা ছিল আমাদের রুলস। তো আপনি যখনই কোনো কিছু লিখতে যান, আপনি যদি নিজের মতো করে লেখেন, অবশ্যই আপনাকে এই রুলসটা ফলো করতে হবে। ঠিক আছে? তারপরে কি আছে? গিয়ক। তো আমরা জানি গিয়ক ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে? তো গিয়ক প্রথমে আছে, গিয়কের সাথে আছে উ। ঠিক আছে? তো গিয়ক হচ্ছে, উ হচ্ছে স্বরবর্ণ। তাহলে আমরা একটা ব্যঞ্জনবর্ণ পেলাম, সাথে একটা স্বরবর্ণ পেলাম, এবং নিচের অংশে কি আছে চলুন দেখি। নিচের অংশে আছে আরেকটা গিয়ক। ওকে, তো আমরা জানি যে আমরা গত পর্বে পড়েছিলাম, আমরা যখন ব্যঞ্জনবর্ণ পড়েছি, যে গিয়ক। ওকে, গিয়ক যদি প্রথমে বসে, উপরে বসে, তাহলে গ বসবে, এবং গিয়ক যদি নিচে বসে, গিয়কের শেষের অক্ষর হচ্ছে ক। গিয়ক নিচে বসলে এটা ক উচ্চারণ হবে। তো এখানে আমরা আরেকটা ব্যঞ্জন বর্ণ পেলাম। ঠিক আছে? তাহলে এটা কি হবে? হানগুক। হানগুক। তো এই এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কিন্তু সম্পূর্ণ দেখবেন যে এই রুলসের নিয়মেই। ঠিক আছে? এই রুলসের বাইরে না। এই এমনই আপনি যত ওয়ার্ড দেখবেন সবই এই নিয়মের ভিতরেই, এই ফরম্যাটেই হবে। ওকে, আপনি যেটাই লিখতে চান বা যেভাবেই লিখতে চান, আপনাকে অবশ্যই এই নিয়মটা ফলো করতে হবে। তারপরে কি আছে চলুন আমরা দেখি। এই উপরে আছে একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ওকে, সিউত। সিউত হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এবার সিউতের সাথে কি আছে? সিউতের সাথে আছে একটা স্বরবর্ণ ই। ওকে, ই হচ্ছে স্বরবর্ণ। তারপরে কি আছে? নিচে আছে হচ্ছে রিউল। রিউলটা কি? রিউলটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে আমরা
রিউল। তাহলে আমরা এখানে একটা ব্যঞ্জন বর্ণ লিখলাম, ঠিক আছে। তো রুলস অনুযায়ী কি ছিল, প্রথমে ব্যঞ্জন বর্ণ, সাথে স্বরবর্ণ, নিচে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ওকে, আচ্ছা। তারপরে কি আছে, ফিউব। ফিউব কি, ফিউব হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তাই আমরা এখানে ফিউব লিখেছি। তারপরে নিচে সাথে কি আছে, আটা হচ্ছে স্বরবর্ণ, ঠিক আছে। নিচে আছে নিউন, নিউন হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ওকে, তাহলে প্রথমে ব্যঞ্জন বর্ণ, তারপরে স্বরবর্ণ, তারপরে নিচে হবে হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে। তো আপনি যেটাই লেখেন এটা খুবই একটা, আমি মনে করি খুবই সহজ একটা নিয়ম, কঠিন কিছুই না। তো আপনি এই নিয়মে লিখতে হবেন। এখানে আছে গিয়ক। ওকে, এই গিয়কটা যখন আপনি একটু ব্যাখ্যা করা আছে, তো এটা ঘাবড়ানোর কিছু নাই। তো এইটা আপনি বইতে যখন রিডিং পড়বেন, এই গিয়কটাকে আপনি এইভাবে পাবেন আর কি, ঠিক আছে, এইভাবে পাবেন, ঠিক আছে। তো আমরা পড়েছিলাম এইভাবে, কিন্তু অনেক সময় এইভাবে আসবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে গিয়ক। গিয়ক হচ্ছে ব্যঞ্জন বর্ণ, সাথে আছে স্বরবর্ণ আ, ঠিক আছে। তো আমরা ব্যঞ্জন বর্ণ পেলাম আমাদের রুলস অনুযায়ী, পাশে পেলাম স্বরবর্ণ। আচ্ছা, এখানে অনেকে বলতে পারেন নিচের অংশের ব্যঞ্জন বর্ণ কই। আচ্ছা, নিচের অংশে ব্যঞ্জন বর্ণ না থাকলেও চলবে, কিন্তু যদি লেখেন সেক্ষেত্রে ব্যঞ্জন বর্ণ লিখতে হবে, ঠিক আছে। আর এইখানে নিচে ব্যঞ্জন বর্ণ না থাকার একটা কারণ হচ্ছে, যেমন পরে যেই ব্যঞ্জন বর্ণটা আছে এটার সাথে কিন্তু আপনার স্বরবর্ণ আছে। ওইটা যদি স্বরবর্ণহীন হতো, যে শুধু আপনার বর্ণ হতো, আপনার ব্যঞ্জন বর্ণ হতো, সেই ক্ষেত্রে এটা নিচে বসতো, ঠিক আছে। তো নিচে যেই আপনার এই নিচের অংশে যেই বর্ণটা বসে তার সাথে কখনো স্বরবর্ণ বসবে না। আর এই বর্ণটার সাথে স্বরবর্ণ আছে, তাই সে নিচে না বসে সে তার ডান সাইডে বসছে, ঠিক আছে। তো আশা করি আপনি এতটুকু বুঝতে পেরেছেন। এটা না বোঝার কিছুই নাই, জাস্ট ছোট একটা রুলস। হ্যাঁ, এখানে আমি এই যে ফার্স্টে আপনাকে দেখিয়েছিলাম যে 5টা স্বরবর্ণ যারা সবসময় ব্যঞ্জন বর্ণের ডানে বসে, আর এই 5টা স্বরবর্ণ তারা সবসময় এই ব্যঞ্জন বর্ণের নিচে বসে। ওকে, তো এইটাও আপনি নোট করে রাখতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা নিয়ম আমি লিখে রেখেছি, দেখেন। ব্যঞ্জন বর্ণের সাথে একাধিক স্বরবর্ণ থাকলে নিচেরটা আগে উচ্চারিত হবে। হ্যাঁ, যেমন এখানে এই যে দেখুন, আমি লিখে রেখেছি রিউল। রিউলের সাথে একটা ও আছে, একটা আছে, ঠিক আছে, দুইটা স্বরবর্ণ আছে। তো এরকম যদি আপনার দুইটা স্বরবর্ণ কোথাও থাকে, আচ্ছা ওইটা অনেক ছোট হয়ে গেছে, আমি আপনাদের একটু বড় করে দেখিয়ে দিই। মনে করেন এই যে একটা বর্ণ, মনে করেন এই যে একটা বর্ণ, ঠিক আছে। এই বর্ণের সাথে যদি দুইটা স্বরবর্ণ থাকে, সেই ক্ষেত্রে সবসময়ের জন্য নিচের বর্ণটা আগে উচ্চারিত হবে, ঠিক আছে। যেমন এইখানে আমার দুইটা বর্ণ যেহেতু আছে, স্বরবর্ণ আছে, আমি উচ্চারণ কি করব, আমি কিন্তু মো বলবো না, মো ঠিক আছে। এটা উচ্চারণ হবে মো ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখবেন। যদি কখনো একটা বর্ণের সাথে দুইটা স্বরবর্ণ দেখেন, একটা নিচে একটা উপরে, সেক্ষেত্রে সবসময়ের জন্য আগে নিচেরটা উচ্চারিত হবে। ওকে, আচ্ছা, ওকে। তো আমরা শব্দের গঠন শিখলাম। তো চলুন এবার আমরা একটু রিডিং পড়ার চেষ্টা করি। হ্যাঁ, গত পর্বে আমরা রিডিং পড়েছিলাম। তো এখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ যুক্ত করে কিভাবে আপনি রিডিং পড়বেন, ঠিক আছে। মূলত আপনার রিডিং পড়ার সময় স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এই দুইটাই হচ্ছে মূলত আপনার সামনে বেশি আসবে। হ্যাঁ, তো আমরা আরও হচ্ছে সংযুক্ত স্বরবর্ণ আছে, সংযুক্ত ব্যঞ্জনবর্ণ আছে, ওইটা আমরা পরবর্তী ক্লাসে আমরা আনবো আস্তে আস্তে আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমরা যেহেতু স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখেছি, তো এই দুইটা নিয়ে একটু প্র্যাকটিস করি, এইটা একটু ভিতরে আয়ত্ত করি, তারপরে আমরা যুক্ত বর্ণগুলো আনবো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি উপরে উপরে কিছু বর্ণ দিয়ে রেখেছি, যেটা হচ্ছে স্বরবর্ণ। হ্যাঁ, আর বাম সাইডে যেটা দিয়ে রেখেছি এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো এই ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত করে, তো ছোটবেলায় আমরা পড়েছি কয়াকারে কা, কয় ঋষিকারে কি। তো আমাদের বাংলা রিডিং শেখার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল। এই চারটা কিন্তু আমাদের প্রচুর পড়তে হয়েছে। এই চারটা যদি আপনি না পারেন তাহলে কিন্তু আপনি রিডিং সহজে পড়তে পারবেন না। হ্যাঁ, আর এইটা আপনি যত ভালো পারবেন আপনি তত দ্রুত রিডিং পড়তে পারবেন, ঠিক আছে। তো এইটা আমি বলবো আপনারা প্রচুর পড়বেন, বাসায় লিখবেন এবং লিখে লিখে প্র্যাকটিস করবেন, নিজে নিজে পড়ার চেষ্টা করবেন। এবং এইটা
বারবার পড়বেন, বারবার পড়বেন, ঠিক আছে? দুই একবার পড়লেন, পারলেন, হয়ে গেল না, আপনি এটা বারবার পড়বেন, ঠিক আছে? তো চলুন আমরা এখানে দেখে আসি। তো এখানে একটা ব্যঞ্জন বর্ণ লেখা আছে যেটার নাম হচ্ছে গীয়ক। ওকে, গীয়কটা আমরা গ হিসাবে শিখেছিলাম, কারণ গীয়ক যদি প্রথমে বসে গ, আর যদি গীয়ক যদি কখনো নিচের অংশে বসে ক। ওকে, তো এখানে কিন্তু নিচের অংশ নাই, শুধুমাত্র নিচের অংশ নাই, তার মানে এটাই উপরের অংশ, ঠিক আছে? তো এখানে ব্যঞ্জন বর্ণ আমরা নিলাম গ, হ্যাঁ, আর এটার সাথে যদি আমরা স্বরবর্ণ আ যোগ করি তাহলে হবে গা, ঠিক আছে? ব্যঞ্জন বর্ণ গ আর স্বরবর্ণ হচ্ছে আ, তাহলে উচ্চারণ কি হবে? গা। ওকে, এখানে আছে ইয়া। ওকে, এখন ব্যঞ্জন বর্ণ হচ্ছে গ, তাহলে গ এর সাথে যদি আমরা ইয়া যোগ করি তাহলে উচ্চারিত হবে গিয়া, ঠিক আছে? আর এখানে আছে হচ্ছে স্বরবর্ণ অ, আর এখানে ব্যঞ্জন বর্ণ আছে হচ্ছে গ। তো আমরা আগেই বলেছিলাম যে অটা কখন উচ্চারণ হবে না, কারণ প্রত্যেকটা বর্ণের সাথে একটা অ থাকে, যেমন গ, ঠিক আছে? তো এখানে যদি কোনো এখানে যদি কোনো বর্ণের সাথে আপনার অ থাকে তাহলে সেটা শুধু ব্যঞ্জন বর্ণটাই উচ্চারণ হবে, স্বরবর্ণটা উচ্চারণ হবে না। ওকে, তারপরে আছে ইয়, ঠিক আছে? তাহলে গিয়র সাথে যদি আমরা ইয় দেই তাহলে কি হবে? গি অ। ওকে, তারপরে আছে ও, তা গ এর সাথে ও দিলে উচ্চারিত হবে গো, ঠিক আছে? তারপর আছে ইও, তার গ এর সাথে ইও দিলে উচ্চারিত হবে গিও। তারপরে আছে উ, গ এর সাথে উ, গু। ওকে, তারপরে আছে ইউ, তার গ এর সাথে ইউ, কিউ। তারপরে আছে উ, তো গ এর সাথে উ। আচ্ছা, এটা অনেকেই উচ্চারণ করতে পারে না, উ, ঠিক আছে? যদি আপনি না পারেন, আপনি আমরা যেমন রস্যুকার উচ্চারণ করি, আপনি উ উচ্চারণ করতে পারেন, উ, উ উচ্চারণ হবে উ। আপনি যদি না পারেন উ উচ্চারণ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে ই, তাহলে গ এর সাথে ই, গি। ওকে, আচ্ছা, তারপরের বর্ণ আছে, এটা হচ্ছে নিউন। ওকে, তো নিউনের আমরা নিলাম হচ্ছে ন, ঠিক আছে? আচ্ছা, নয়ের সাথে যদি স্বরবর্ণ আ দেই তাহলে উচ্চারিত হবে না। নয়ের সাথে যদি ইয়া যোগ করি উচ্চারিত হবে নিয়া। নয়ের সাথে যদি অ উচ্চারণ করি উচ্চারিত হবে ন। নয়ের সাথে যদি ইয় উচ্চারণ করি, যোগ করি, উচ্চারণ হবে নিয়। নয়ের সাথে যদি ও যোগ করি উচ্চারিত হবে নো। নয়ের সাথে যদি ইয় যোগ করি উচ্চারিত হবে নিয়। নয়ের সাথে যদি উ যোগ করি উচ্চারিত হবে নু। নয়ের সাথে যদি ইউ যোগ করি উচ্চারিত হবে নিউ। আবার নয়ের সাথে যদি উ যোগ করি উচ্চারিত হবে নু। নয়ের সাথে যদি ই যোগ করি উচ্চারিত হবে নি। ওকে, তো এই চারটা খুবই সহজ, আপনি যদি মিল করে পড়তে পারেন খুবই সহজ, কিন্তু এটা আপনার বারবার পড়তে হবে, বারবার পড়বেন, আপনি বারবার পড়বেন। এটা যত বেশি পড়বেন তত বেশি আপনি কোরিয়ান রিডিং পড়তে পারবেন। ওকে, আচ্ছা, পরবর্তী যেটা আছে দ্বিগুত, ঠিক আছে? তো দ্বিগুতের সাথে যদি আমরা আ যোগ করি দা, দ্বিগুতের সাথে যদি আমরা ইয়া যোগ করি দিয়া, দ্বিগুতের সাথে যদি আমরা অ যোগ করি দ, দ্বিগুতের সাথে যদি আমরা তিয় যোগ করি, ইয় যোগ করি দিয়, দ্বিগুতের সাথে যদি আমরা ও যোগ করি দো, দ্বিগুতের সাথে যদি আমরা ইয় যোগ করি দিও, দ্বিগুতের সাথে যদি আমরা উ যোগ করি দু, দ্বিগুতের সাথে যদি আমরা ইউ যোগ করি দিউ, দ্বিগুতের সাথে যদি আমরা উ যোগ করি দু, দ্বিগুতের সাথে যদি আমরা ই যোগ করি দি। ওকে, তো এটা আপনারা প্রচুর পড়বেন, হ্যাঁ, সময় পেলে এটা বেশি বেশি পড়বেন। এটা যত পড়বেন আপনার হচ্ছে রিডিং পড়াটা আপনার জন্য অত সহজ হবে। তো এখানে আমি আরও একটা দিয়ে রেখেছি, আপনারা এটা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ঠিক আছে? এখানে আছে রিউল। তো রিউলের আমরা র নিলাম, তা রিউলের সাথে যদি আকার হয় রা, রিউলের সাথে যদি ইয়া হয় রিয়া, রিউলের সাথে অ র, রিউলের সাথে ই অ রি অ, রিউলের সাথে ও রো, রিউলের সাথে ইও রিও, রিউলের সাথে উ রু, রিউলের সাথে ইউ, তার মানে রিউ, উচ্চারিত হবে রিউ। রিউলের সাথে উ, উচ্চারিত হবে রু। রিউলের সাথে ই, উচ্চারিত হবে রি। ওকে, তো এই বাকি যেগুলো আছে আপনারা একা একা প্র্যাকটিস করবেন।
ঠিক আছে? এইগুলা বেশি বেশি করে পড়বেন, তাহলে দেখবেন আপনার রিডিং পড়াটা আপনার কাছে অনেক ইজি মনে হবে। রিডিং পড়তে কোনো আশা করি সমস্যা হবে না। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের ক্লাস কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট করতে পারেন। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। তো আমাদের নিয়মিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন। আমরা নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।